প্রিয় দর্শক, শনিবারের সকাল 18ই জানুয়ারি আর চৌঠা মাঘের আজকের এই মাসে সবার সুস্বাস্থ্য কামনা করি, শুভকামনা জানাই। পৌষ পার হয়ে গিয়ে মাঘ চলে এসেছে। আজকের সকাল বেশ একটু ঠান্ডা, তবুও আমরা কিন্তু পত্রিকা নিয়ে বসেছি। প্রতিদিনের মতোই আমাদের যেটা চাওয়া সেটা হলো যে তথ্যগুলো আপনাদের হাতে পৌঁছে দিই। মাঘের শুরু হোক একটা সুন্দর সকাল দিয়ে, একটা সুন্দর মাস কাটুক আপনাদের। বলা হয়ে থাকে যে মাঘের শীতে বাঘ কাঁপে, একসময় এটা বলা হতো। ঋতুর পরিবর্তনে আমাদের উষ্ণায়ন বাড়ছে, শীত কমছে, বাঘ আর কাঁপছে কিনা ঠিক বুঝতে পারি না। ঋতুটাকে ঠিক করতে হবে। ঋতু ঠিকের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রকৃতিটাকে ঠিক করা, বৃক্ষরোপণ। সবগুলো কথা হবে। আপনাদের সঙ্গে আছি ডক্টর মঞ্জুরুল হক। শুরুতেই দেশ রূপান্তর, শনিবারের 18ই জানুয়ারি, চৌঠা মাঘ 1431 বঙ্গাব্দ। এই পত্রিকাটি দিয়ে আমাদের শুরু হচ্ছে আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। প্রথম যে লাল কালিতে হেডলাইন, বড় পরিসরে সংলাপ চায় দলগুলো। জুলাই ঘোষণাপত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলন থাকা উচিত। ঘোষণাপত্রে কোনো কোনো ইস্যু থাকবে, সেসব বিষয়বস্তু দলগুলোকে দেওয়া উচিত। খন্দকার মোশাররফ বললেন, মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ, 5টি বড় ঝুঁকি চিহ্নিত। বিবিএসের জরিপে বলা হচ্ছে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে 83% এদেশের মানুষ। নিচে আমরা আপার ফোল্ডের নিচের দিকে একটু যাই। নির্বাচনের সংস্কার প্রস্তাবের প্রতিফলন কিভাবে? বিশেষজ্ঞদের মত, সংস্কার যত ভালোই হোক, বাস্তবায়ন না হলে লাভ হবে না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। আর তার পাশেই ছোট মামলায় বড় ভোগান্তি। মামলা জট নিয়ে আমাদের ভোগান্তি আর শেষ হচ্ছে না। অনলাইনে আমরা একই জিনিস দেখছি, একই পত্রিকা। লোয়ার ফোল্ডে আমরা পাচ্ছি নির্বাচনে সংস্কার প্রস্তাবের প্রতিফলন কিভাবে। লোয়ার ফোল্ডে যদি আমরা যাই তাহলে দেখব মানবাধিকার লঙ্ঘন বন্ধে স্থায়ী সংস্কার প্রয়োজন, HRWর প্রতিবেদন এটি। অগ্নি দুর্ঘটনা বাড়ে ডিসেম্বর মার্চে। হাজারীবাগে ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুনের ছবিটি আমরা দেখাচ্ছি। হাজারীবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুন। এ আগুনটি দাউ দাউ করে জ্বলছে এবং আমরা দেখেছি যে পুরনো ঢাকায় বা নতুন যেখানেই হোক না কেন আগুন থেকে আমরা বাঁচতে পারছি না। বেশিরভাগ কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাসের সিলিন্ডার, এসব থেকে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বারবার যে আগুন ধরছে, এটিকে আমরা নির্বাপন কেন করতে পারছি না? কেন এই দুর্বলতাটা রয়ে যাচ্ছে? এই আমাদের প্রথম পাতার যে দেশ রূপান্তর, একটু শেষের পাতার দিকে তাকিয়ে আমরা অন্য পত্রিকায় যাব। রাতারাতি মার্কেট দখল। গত 5ই আগস্ট মফিজউদ্দিন চেয়ারম্যান মার্কেটের জমির মালিকানা দাবি করে মার্কেটের ভেতরে ভাঙচুর চালায়। এটা হলো বুলেট পয়েন্টে। আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ হাবিবাদের। শেষ পাতার এটি। আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল হাবিবা, নীল আকাশে ওড়াউড়ি করতে চেয়েছেন, সেটা রোজকার ঘটনা। আকাশে প্লেন দেখলেই তার মন আনচান করত, কিন্তু চাইলেই কি হয়? একটা চমৎকার ফিচার আছে, সড়কে 10 মৃত্যুর 9টি মোটর সাইকেলে। এটি আমাদের জাতীয় জীবনে একটি অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। বাইক তো চলতেই হবে, কিন্তু কি ধরনের বাইক চলবে, কোন লেন দিয়ে চলবে, কত গতিতে চলবে, সেটি আমরা নির্ধারণ করতে পারছি না। মোটরসাইকেল আমাদেরও চড়তে হয়, কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করেছি যে যখন লাল আলো জ্বলছে বা ট্রাফিক পুলিশ সিগন্যাল দিচ্ছেন থামার জন্যে, তখনও 50-100টি মোটরসাইকেল নিয়ম না মেনে চলে গেল, কিংবা ঠিক গ্রিন সিগন্যাল হবার আগেই চলে যাচ্ছে। মোটরসাইকেলের দুর্ঘটনা। আরেকটি হচ্ছে আমাদের অল্প বয়সী যারা খুব বেশি সিসির মোটরসাইকেল চালাচ্ছেন, তারা খুব তীব্র গতিতে
চালিয়ে যাচ্ছেন, কোনো রকমের এদিক সেদিক তাকানো নেই। এটির সমাধান অবশ্যই দরকার। মোটর বাইক চলবে, কিন্তু তা নিয়মের ভেতরে আনতে হবে। কত সিসির ভেতরে চলবে, কারা চালাবে, সে বিষয়টি নির্ধারণ করতে হবে। এটি আর চলতেই পারে না যে 10 মৃত্যুর মধ্যে 9টি হচ্ছে মোটরসাইকেলে। পাঠ্য বইয়ে আদিবাসী গ্রাফিতির বাদ পড়া কর্তৃত্ববাদের পরিচয়। আমরা দেখেছি যে আদিবাসী বিষয়টি নিয়ে আমাদের পাহাড়ি ছাত্ররা ছাত্রীরা তারা তারা এর মধ্যেই কিন্তু প্রতিবাদ করেছেন। আমরা বিশ্বাস করি যে সেটি হয়তো সফলতার মুখ দেখবে। প্রিয় দর্শক, আমরা একটা পত্রিকার সময়ের আলোর একেবারে লোয়ার ফোল্ডে একটা দুর্দান্ত সংবাদ আছে। একে একে নাই হচ্ছে রাজধানীর পার্ক উদ্যান, দম ফেলার জায়গা আরও কমছে। 20% জায়গায় সবুজায়ন আছে 7% কম। ঢাকায় 84% এলাকার মানুষ সুবিধা বঞ্চিত। আর এদিকে আমাদের পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা তিনি বলেছেন যে তরুণদেরকে প্রকৃতি রক্ষায় এগিয়ে নিতে হবে। কিভাবে প্রকৃতি রক্ষা করব? আমাদের তো গাছ নেই। এই যে গাছ নেই, সেই কথাটি আমরা বলবো একজন বিশেষজ্ঞের সঙ্গে। তিনি কি বলেন আমরা দেখি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিক্ষক ডক্টর আখতারুজ্জামান চৌধুরী, এক্সিকিউটিভ এডিটর, জার্নাল অফ অ্যাডভান্স সায়েন্স ইন্টারন্যাশনাল, চেয়ারম্যান বায়োডাইভার্সিটি রিসার্চ অ্যান্ড কনজারভেশন সেন্টার। আমরা ডক্টর আখতারুজ্জামান চৌধুরীকে এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ডক্টর আখতারুজ্জামান চৌধুরী, শুভ সকাল, কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। আমরা খুব সংক্ষেপেই আপনার কাছ থেকে একদম বুলেট পয়েন্টে কিছু কথা শুনতে চাই। সেটা হলো যে নগরী, ঢাকা নগরীর বাতাস বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বাতাসে পরিণত হয়েছে। আমাদের উপদেষ্টা বলছেন তরুণদেরকে প্রকৃতি রক্ষা এগিয়ে আসতে হবে। আজকের খবর হলো দম ফেলার জায়গা নেই, মাত্র 7% আমাদের বৃক্ষ রয়েছে 20 বা 25% জায়গায়। একজন বৃক্ষবিদ হিসেবে আপনার প্রচুর কাজ আছে আমরা জানি। আপনি বিশ্ব থেকে হারিয়ে যাওয়া যে তালিপাম বাংলাদেশের, সেটি রক্ষার একজন অন্যতম মানুষ। পৃথিবী এবং বাংলাদেশ থেকে যে গাছগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো ফিরিয়ে আনার অন্যতম গবেষক। আপনার কাছে জানতে চাই ঢাকার এই প্রকৃতি রক্ষায় বৃক্ষ বপনের অবস্থানটা কি করা যায়? ডক্টর আখতারুজ্জামান চৌধুরী। ঢাকার বায়ু দূষণ এবং আমাদের করণীয় এ বিষয়ে এশিয়ান টিভি কর্তৃপক্ষ কিছু কথা বলার সুযোগ দিয়েছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি যদি আপনার হেডিং ধরে 2-4টে কথা বলি, তাহলে এই যে আমাদের ঢাকা শহরে মাত্র 7% বন রয়েছে। আমরা সকলেই জানি যে একটি আদর্শ শহরের জন্য 25% বনভূমি থাকা দরকার, গাছপালা থাকা দরকার। সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। যদি উল্লেখ করি এই ঢাকা শহরের কথা, আমাদের এখানে সবচেয়ে বড় যে উদ্যানটি রয়েছে সেটা বোটানিক্যাল গার্ডেন, যেখানে প্রায় 1000 প্রজাতির গাছগাছালি রয়েছে। তারপরে আছে আমাদের রওনা পার্ক আর বলদা গার্ডেন। রওনা পার্কেও প্রায় 400 প্রজাতির কয়েক হাজার গাছগাছালি এবং বলদা গার্ডেনেও তাই। তো এখন এই যে ঢাকা শহর বায়ু, যেটা আমরা বলছি যে দম ফেলার আমাদের কোনো জায়গা নেই, তো এটা কেন হচ্ছে? এটার এই যে ঢাকার বায়ু দূষণের পেছনে আমরা যে কারণগুলো উল্লেখ করতে পারি, তার প্রধানতম হচ্ছে যে আমরা যে নির্মাণ কাজ করছি, কনস্ট্রাকশন, বিভিন্ন দালান কোঠা তুলছি বিভিন্ন জায়গাতে। তো এই যে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখা হচ্ছে, নির্মাণ কাজ যথাযথ নিয়ম কানুন মেনে করা হচ্ছে না, না হওয়ার ফলে প্রচুর ধূলিকণা এই বাতাসে মিশে যাচ্ছে। ফলে ঢাকা শহরের যে দূষণ, সেটা যদি আমরা শতাংশে ভাগ করি তাহলে দেখা যাবে যে এটার পরিমাণ প্রায় 30%। তারপরে যদি আমরা উল্লেখ করি সেটা হলো ইটভাটা। এই ঢাকা শহরের চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের ইটভাটা, সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বাতাসের সাথে মিশে যাচ্ছে।
এই ধোঁয়ার একটি অন্যতম প্রধান উপাদান হলো সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড ডক্টর থাকার চৌধুরী, কারণে ডক্টর জি চৌধুরী, আমরা মাঝখানে একটু সংযোজন করি যে বায়ু দূষণের বিষয়গুলি আমাদের আলোচিত বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি কি কিভাবে ঢাকার বায়ু দূষণ হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে বৃক্ষরোপণ করে ঢাকার এই বায়ু দূষণ থেকে, ঢাকার এই দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি, কি কি ধরনের বৃক্ষ আসতে পারে এবং তরুণ প্রজন্মকে কিভাবে যুক্ত করা যেতে পারে। আপনি এর আগে ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন, আমরা দেখেছি তরুণ প্রজন্মকে নিয়ে। তো ওদেরকে একসাথে নিয়ে কিভাবে ঢাকাকে সবুজায়ন, ঢাকার সবুজায়ন করা যায়? আচ্ছা, ধন্যবাদ। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে যদি বলি যে আমাদের এখন প্রধান যে কাজটা সেটি হলো যে এই ঢাকা শহরের আমাদের যে গাছপালা আছে, বৃক্ষরাজি আছে, সেটার পরিমাণটা 25% বৃদ্ধি করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে আমাদের সরকারি বেসরকারি সমস্ত পর্যায়ে এগিয়ে আসতে হবে। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন আহ ইউনিসেফের একটা ইউনেস্কোর একটি প্রকল্পের আওতায় 16-17 সালে 64 জেলাতে বৃক্ষরোপণের কর্মসূচি করি, সেখানে প্রত্যেক জেলা স্কুল এবং কলেজের তরুণ তরুণীদের সম্পৃক্ত করেছিলাম। তা আমার মনে হয় যে ঢাকার যে সমস্ত পার্ক, যে সমস্ত খালি জায়গা, যে সমস্ত উদ্যান আছে, সেই সমস্ত জায়গাতে আমাদের এই বৃক্ষের পরিমাণ বাড়াতে হবে। আরেকটি সবচেয়ে বড় কথা যেটা, যে এখনো হয়তো ঢাকা শহরের ভেতরে ওই পরিমাণ জায়গা বা জমি নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এখনো ঢাকা এই মেগা সিটির বাহিরের দিকে, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, এদিকে কেরানীগঞ্জ, বছিলা, এই সমস্ত এলাকায় এখনো কিন্তু প্রচুর ফাঁকা জায়গা আছে। তো এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে, এবং শুধু গাছপালা লাগালেই চলবে না, যে গাছপালা লাগানোর বিষয়ে ডক্টর আমাদের যে সচেতনতা, ডক্টর সেটা আমাদের আখতারুজ্জামান চৌধুরী, সৃষ্টি করতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানটার এই আলোচনার শেষ পর্যায়ে আমরা একেবারে ছোট্ট করে একটুখানি জানতে চাই যে এটার জন্য কি ছাদ বাগান বা এই ধরনের কাজগুলো করলে আমরা এই দূষণের হাত থেকে রক্ষা পাবো? জি, ছাদ বাগান করলে অবশ্যই ভালো, কিন্তু এবার পাশাপাশি ছাদের নিরাপত্তাটা দেখতে হবে। জি আপনাকে ছাদ বাগান করতে হলে ছাদের যে আমাদের ফ্লোর, সেই ফ্লোরটা যাতে সবসময় স্যাঁতসেঁতে ভেজা না থাকে সেই দিকে খেয়াল করতে হবে। এবং সেইভাবেই আমাদের অনেক সুন্দর সুন্দর গাছ আছে যেগুলো শুধু বায়ু দূষণই নিয়ন্ত্রণ করে না, আমাদের বায়োলজিক্যাল যে সমস্ত জি মশা, মাছি, ক্ষতিকারক কীট পতঙ্গ, সেগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করে। এই ধরনের, যেমন কলসি পত্র, জি সূর্য, আমরা এই ধরনের গাছপালা লাগালে কিন্তু শুধুমাত্র বায়ু দূষণেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, পাশাপাশি যে আমাদের ক্ষতিকারক কীট পতঙ্গ, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। ডক্টর আখতারুজ্জামান চৌধুরী, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে যোগ দিয়ে মূল্যবান কথাগুলি বলার জন্য এই সকালে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নিশ্চয়ই আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বৃক্ষবিদ ডক্টর আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে, যিনি পৃথিবী থেকে হারিয়ে যাওয়া যে তালিপাম সেটির উপরে গবেষণা করে সেটির বংশ বিস্তার করেছেন। বাংলাদেশ থেকে যে গাছগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, ডক্টর আখতারুজ্জামান চৌধুরী সেই বিপন্ন প্রায় বৃক্ষকে ফিরিয়ে আনছেন। তার এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। হাতে আছে জনকণ্ঠ পত্রিকা। দৈনিক জনকণ্ঠ নিজেকে প্রচার করে নীতির প্রশ্নে আপোষহীন এই কথাটি বলে। নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে সরকার, তার প্রথম হেডলাইন বুলেট হেডে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর একাংশ দ্রুত ভোট আয়োজনের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ও ইসলামী দলগুলোর ভিন্ন কৌশল। শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে শূন্যতা, চলছে তদবির। বুলেট হেডে বলা হলো মাউশির ডিজি সহ গুরুত্বপূর্ণ 3 পদ শূন্য, চেয়ারম্যান নেই ঢাকা ও যশোর শিক্ষা বোর্ডে। শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলীর পদও ফাঁকা। একটু লিড নিউজটা যদি আমরা পড়ি, আসিফ হাসান কাজল করেছেন, ঢালাও পদত্যাগ, গণবদলি, অনিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ায় শিক্ষা প্রশাসনের শূন্যতা তৈরি হয়েছে। বিশেষ করে
শিক্ষার দপ্তরগুলোর শীর্ষ পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রম চলছে খুঁড়িয়ে, যার সার্বিক প্রভাব পড়ছে সমগ্র শিক্ষা ব্যবস্থায়। আমরা দেখছি শিক্ষা প্রশাসনের শীর্ষ পদগুলো শূন্য। আশা করছি কর্তৃপক্ষ এদিকে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তার নিচেই বিপুল আমদানি ও ভালো উৎপাদনের পরও বাড়ছে চালের দাম। লোয়ার ফোল্ডে যাই আমরা। 17 লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পাবেন সম্মানী ভাতা, পূরণ হওয়ার পথে দীর্ঘদিনের দাবি। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ $720 কোটি পোশাক রপ্তানি, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধীরে চলনীতি বিএনপির। HMV ভাইরাস নিয়ে বাড়ছে আতঙ্ক। এটি বাংলাদেশের জন্য আবারও সেই আতঙ্কের দিকে আমরা যাচ্ছি। কেউ কেউ বলছেন, বিশেষজ্ঞরা বলছেন ভয়ের কারণ নেই। জনকণ্ঠ থেকে আমরা একটু ইত্তেফাকের দিকে তাকাই। দৈনিক ইত্তেফাক বলছে খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। যারা উদ্যোক্তা হবেন তারা যদি চাপের ভেতরে থাকেন, ভালো কিছু আমরা পাবো কি? আগামী দিনে রাজনীতি কোন দিকে যায় তা নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। সামষ্টিক অর্থনীতি এখনও স্থিতিশীল নয়, ডক্টর জাহিদ হোসেন বললেন। মোটর সাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, সড়কে ঝরল আরও 7 প্রাণ। আবারও সেই মোটর সাইকেল দুর্ঘটনা, তার পাশে আবারও সেই একই সংবাদ। মোটর সাইকেল দুর্ঘটনা বাড়ছে যে কারণে ট্রাফিক সিগন্যালে অন্যান্য যানবাহনের দীর্ঘ সময় আটকে থাকলেও রাস্তার একেবারে বাঁ পাশ ঘেঁষে এগিয়ে যেতে পারে মোটরসাইকেল। সুযোগ বুঝে বেআইনিভাবে ফুটপাতের উপরেও দেখা যায় মোটরসাইকেলকে। 18 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়মটা থাকলেও কিশোর বয়সে অনেকেই দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়। যত্রতত্র দেখছি আমরা যে ফুটপাতের উপরে মোটরসাইকেল, ট্রাফিক ঝুঁকি নিয়ে ট্রাফিক আদেশ না মেনে মোটরসাইকেল চালানো, এটি নিশ্চিতই এটিকে নিয়ন্ত্রণ করতে হবে। 5 ঝুঁকিতে বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন। নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা, আহত তাঁতি দল নেতা। ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় আমরা যেটি পেলাম সেটি হলো এই সংবাদগুলো। বাংলাদেশ প্রতিদিন, আসুন একটু বাংলাদেশ প্রতিদিন আমাদের হাতে আজকের শেষ সংবাদপত্র। বিএনপির ভাবনায় শুধুই ভোট, লাল কালিতে, এই প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের। সরকারের উপর চাপ বাড়ানো হচ্ছে, সরব থাকবে মাঠে, সমমনা দলগুলোকে পাচ্ছে মাঠে। হাত বাড়ালেই মাদক, এর ছোঁয়া থেকে আমাদের বাঁচতে হবে। মাদক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বেপরোয়া কারবারিরা। এনসিটিবি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র? প্রশ্ন টিআইবির। শেখ পরিবারের সবাই আসামি। হাজারিবাগের ভয়ঙ্কর আগুন নিয়ন্ত্রণে সেনা, বিজিবি। ছাত্রলীগ নেতাসহ 21 ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র। তোফাজ্জলকে পিটিয়ে হত্যা। আবারও সেই দূষণের খবর, যেটি নিয়ে একটু আগে আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম। মরণ কামড় দিচ্ছে দূষণ, ছুটির দিনেও শীর্ষে ঢাকা। প্রিয় দর্শক, মোটামুটি আমরা জানিয়ে দিতে পেরেছি আজকের দিনের যে সংবাদগুলো। তাহলে আজকের মতো যাই। মানে সংবাদ, দুঃসংবাদ, ভালো সংবাদ সব কিছু জানিয়ে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। একেবারে শেষে এসে বলি, আমাদের নাট্যাচার্য, বাঙালির শেকড় সন্ধানী নাটক যিনি সামনে নিয়ে এসেছিলেন, সেই সেলিম আল দীন, তাকে স্মরণ করছে আজ বাংলাদেশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমি মিলে সবাই শিল্পাচার্য, নাট্যাচার্য সেলিম আল দীন তার জীবনে যা কিছু করে গেছেন, সোনার অক্ষরে, রূপার অক্ষরে লেখা হয়ে আছে সেই নাটক। সেই নাটকের হাত ধরে বাঙালি সংস্কৃতি এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আমরা বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব যতটা পারা যায়। শুভ সকাল, আবারও দেখা হবে।